প্রিয় দর্শক, কালবেলা ডিজিটাল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কালের কথার আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি আছেন একজন ব্যাংকার, তিনি একজন প্রকৌশলী, একই সঙ্গে একজন শিল্পীও। তার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আসুন তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। জনাব ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি একজন ব্যাংকার, আপনি দেশের অর্থনীতি, ব্যাংক, বাণিজ্য এসব নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি একজন শিল্পীও। আবার আমরা জানি আপনি ডুয়েট থেকে পড়াশোনা করেছেন, আপনি একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার। জি জি, কোন পরিচয়টায় আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আসলে আমি তো ব্যাংকে চাকরি করি, ব্যাংকিংটা আমার প্রফেশন। আমি সিভিল ইঞ্জিনিয়ার। সঙ্গত কারণেই আমার এখানে যে কাজগুলো হয় ইঞ্জিনিয়ারিং বেসড কাজগুলো বেশি আমার। আমি জেনারেল সার্ভিস ডিভিশন এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন সেটার হেড। তো আমার সাথে আমাদের এ গ্রুপ অফ পিপল কাজ করছে, তার মধ্যে ইঞ্জিনিয়ারই আছে আমাদের 17 জন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবাই। তো আমি প্রফেশনটাকে খুবই সাদরে গ্রহণ করি এবং আমি আমার এফোর্টসটাকে সেইভাবে দেওয়ার চেষ্টা করি। সিমিলারলি আমার সহকর্মীদেরকেও আমি সেইভাবেই করি। সেই হিসাবে আমি তো আমার বর্তমান পেশাটা চাকরি, সেটা হলো আমার একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, অ্যাকাউন্টেবিলিটি যা বলেন সব কিছু মিলে। পাশাপাশি স্বাচ্ছন্দ্যের কথা বললেন আপনি, আমাকে শুরুতেই বলেছেন আমি একটু গান করি, এটা একটা আমার হবি। গান করতে আমার ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গান সম্পর্কে কিছু পড়াশোনা করতে ভালো লাগে, এটা আমার একটা হবি। তো মূল পরিচয় তো ব্যাংকার, চাকরিজীবী ব্যাংকার, এটাই তো মূল পরিচয় থাকবে আর কি। আসলে 3 in 1 যাকে বলে, একসঙ্গে একই ব্যক্তি তিনটা ক্ষেত্রে ওনার সমান বিচরণ। প্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমে তার মুখ থেকে আমরা গানও শুনবো আজকে। তো আমি শুরুতে যাচ্ছি যে হাবিবুল্লাহ ভাই, আপনার বেড়ে ওঠা, জন্ম এবং বেড়ে ওঠা নিয়ে আমাদের দর্শকদের যদি কিছু জানান। আমার বাড়ি ঢাকাতেই, ঢাকা ডিস্ট্রিক্ট, ধামরাই উপজেলা আর কি। গ্রামের নাম চণ্ডীশ্বর। তো ছোটকালটা তো কেটেছে গ্রামের বাড়িতেই, একদম ম্যাট্রিক পর্যন্ত বলা যায়। বাবা হাই স্কুলের টিচার ছিলেন, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেই। মা হলো হাউসওয়াইফ, সিম্পলি হাউসওয়াইফ। আমাদের বাড়িতে তখন যেতে পায়ে হেঁটে যেতে হতো, ধামরাই থেকে অথবা কালিয়াকৈর থেকে। মাটির রাস্তা ছিল সে সময়। আমরা 5 ভাই 1 বোন, আমি সবার ছোট। তো ভাই বোনেরা বড় থাকলে যেটা হয়, শাসনেই বড় হতে হয়। আর মা খুব কড়া ছিলেন। আমার বাবা হাই স্কুল টিচার ছিলেন, পাশাপাশি উনি হলো একজন ইসলামিক বক্তা ছিলেন। সঙ্গত কারণে ওনার বাইরে যেতে হতো। তো মা হলো আমাদেরকে একদম 5 ভাই 1 বোন যেটা বললাম, সবাইকে উনি হলো মুষ্টিবদ্ধ করে রেখেছেন, সো দ্যাট আমরা গ্রামের পরিবেশের চাইতে আমরা যেন পড়াশোনাটার মধ্যে, কারণ গ্রামে তখন ম্যাক্সিমাম আমাদের পাশের বাড়িতে এদিক সেদিক দেখতাম যে তারা হাল চাষ করে, এই করে সেই করে লোকজন। তো আমাদেরকে এই যে স্টার্টিংটা থেকেই আমাদেরকে পড়াশোনার দিকে মনোনিবেশ করানোর জন্য আমার মার ভূমিকা অনস্বীকার্য। উনি হলেন এতটা দূরদর্শী মা, আমার দূরদর্শী লেডি ছিলেন। সে আমলে থেকেও উনি ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন যে এদের আমার জমি জমার চাইতে, এগুলো করার চাইতে ছেলেদের পড়াশোনা করানোটা জরুরি। তো সেভাবেই ভাইয়েরা তো পড়াশোনা করে করে বাইরে চলে আসলো যার যার চাকরিস্থলে। আমি রয়ে গেলাম, আমার বোন, আমরা 2 জন। বোন জাহাঙ্গীরনগরে যখন ভর্তি হলো তখন আমি একা। আমি হাই স্কুলের থেকে পাশ করার পরে এরপরে কলেজ, তারপরে তো ইঞ্জিনিয়ারিং, এরপরে আমি মাস্টার্সও করেছি। এটাও আমার একটা পড়াশোনার মধ্যে। পরে এমবিবি ব্যাংকে যোগদানের পরে আমার করা। আসলে আপনি যেটা বলছেন যে আপনার মায়ের দূরদৃষ্টি ছিল, যে কারণে আজকে আপনি পড়াশোনা করে আজকে এই জায়গায় আপনি প্রতিষ্ঠা পেয়েছেন। তো আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনি প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করেছেন, সেখান থেকে আপনি ব্যাংকিংকে পেশা হিসাবে নেওয়ার কারণটা কি? খুব সুন্দর প্রশ্ন আপনার। এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। আমি যখন ইঞ্জিনিয়ার হয়ে ব্যাংকে অ্যাপ্লিকেশন করব, আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে আমার কাজটা কি হতে যাচ্ছে, আমি কেন অ্যাপ্লিকেশন করব। তো পাশ করে যেটা হয়, আমি একটা কনসাল্টিং ফার্মে ছিলাম, ওখানে ফুললি ইঞ্জিনিয়ারিং জব ছিল। সেখান থেকে এই সার্কুলারটা হওয়ার পরে আল আরাফা ব্যাংকে আমাকে
আমি আমার বড় ভাই, সবার বড় ভাই, আমরা দাদা বলি, বড়দা, মেজদা, শ্রদ্ধা। তো দাদাকে বললাম যে দাদা কি করব আমি, এটা বললো যে আপাতত তুমি ই করো, স্টার্ট করো, তারপরে ক্যারিয়ার তো বিল্ড আপ করতে পারো। এটা কোন সময়কার কথা? এটা আমি বলছি হলো, আমি তো ডুয়েটে 91 বেশ, তো ওই সময়কার কথা, বেরিয়ে আসার পরে আমি 96-এর কথা বলছি। 96 তখন আমাকে আমি করলাম, অ্যাপ্লিকেশন করলাম, আমাদের পরীক্ষা হলো, ভাইবা রিটেন সব কিছু হয়েছে। আমাদের সময় আলাদা ব্যাংকের একজন খুবই নামকরা লোক চেয়ারম্যান ছিলেন, এজিএম শামসুল আলম, তৎকালীন উনি সিএসপি অফিসার ছিলেন, সেক্রেটারি ছিলেন, আবার পিএটিসির ডিরেক্টর ছিলেন, পরবর্তীতে অবশ্য ইসলামিক ফাউন্ডেশন ডিজিও হয়েছে। জি, তো উনি খুব কড়া শাসক ছিলেন একেবারে, আমাদেরকে খুব শেখাতো খুব কিছু। আর আমাদের প্রতি, আমরা দুইজন ইঞ্জিনিয়ার জয়েন করেছিলাম, তা আমাদের প্রতি ওনার এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। উনি বলতেনই মুখোমুখি যে আসলে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমরা ভালো ছাত্র, তোমরা সব কিছু অ্যাডপ্ট করতে পারবা দ্রুত, হ্যাঁ, কনসিভ করতে পারবা দ্রুত, তোমাদের ব্রেন কনসিভ করবে সব কিছু। সো ব্যাংকিং কি এমন, তোমরা হলো এখানে কাজ করবা। তো আমাদের থেকে গেলাম, তারপর থেকে ব্যাংকটার প্রতি আসলে একটা মায়া জন্মে গেল। আর আমার কাজগুলো ইন্টারেস্টিং ছিল, আমার রিলেটেড কাজগুলো ছিল ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যত কিছু আছে সারা বাংলাদেশে। এখন আমাদের ব্যাংকে আপনি জেনে খুশি হবেন 226টা ব্রাঞ্চ এবং 90টা আমাদের সাব ব্রাঞ্চ এবং 750-র মতো এজেন্ট আউটলেট, সব কিছু আমরাই করছি। আমাদের অ্যানলিস্টেড ফার্ম আছে 37টার মতো, আমাদের ফার্ম আছে, এদের মাধ্যমে আমরা করছি। কোনো কনসালটেন্ট, বাইরের কোনো কনসালটেন্ট আমরা নিচ্ছি না। আমি শুরুতে বলেছি আমার সাথে অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে, আমি এনজয় করছি আমার চাকরিটাকে, এবং সেই জন্যই বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার হয়েও ব্যাংকে আসা। আসলে এটা ঠিকই, আসলে ইঞ্জিনিয়ার, ভালো ছাত্ররাই তো ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। সো মেধাবী ছাত্র ছিলেন, সেজন্য কাজের ক্ষেত্রে আপনি সাকসেস। তো আমরা জানি আপনি পোশাকে আশাকেও বেশ খ্যাতদুরস্ত, দর্শকরা, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন। আপনি, আপনার টাইয়ের একটা বড় সংগ্রহ আছে, এটা আমরা জানি। তো আপনি একজন শৌখিন মানুষ। তো আপনি গান করেন, আসলে গানটা কিভাবে আপনি শুরু করলেন? একটু যদি আপনি বললেন যেহেতু বলি, আসলে না আমার স্টার্টিংটাই শুরুতে থেকেই যে বললাম সবার ছোট হওয়াতে যেটা হয়েছে, আপনি বললেন বলে আমার বলা আর কি। ঈদ আসলে, সবকিছু আসলে ভাই বোন এরা সবাই আমাকেই দিত। তো আমার অনেকগুলো কাপড় হতো, আমি গুনতাম আমার কয়টা কাপড় হয়েছে, এটা কত দামের কত কি, এগুলা ম্যাটার করতো না, কিন্তু আমি পেলাম কি না পেলে মন খারাপ লাগতো। তো হয়তো ওখান থেকে একটু বেশি পোশাকের দিকে আবার মনটা জুড়ে পড়েছে। তো বেশি পোশাক হতে হবে। তারপরে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখনও আমাকে ছেলেরা বলতো, ওই সময়ও তো হয়তো অল্প কাপড় নিয়েই ছেলেরা হোস্টেলে এসছে, কিন্তু আমার একটু বেশি জামা কাপড় দেখে সবাই বলতে থাকতো বা চোখেও লাগতো আর কি অনেকেরই। তারপরে ডুয়েটে, সেখানেও সেম, আবার ইউনিভার্সিটিতে আমি আবার ডিগ্রি করলাম, সেখানেও সবাই আমাকে জানতো যে আমি একটু বেশি শৌখিনতা করি। এটা আমার অভ্যাসেই পরিণত হয়ে গেল। আসলে আপনি সবার আদরের ছোট ভাই ছিলেন, সেখান থেকে এটা শুরু। তারপরে আপনি শৌখিন মানুষ, আপনার একটা সুন্দর মন আছে নিশ্চয়ই, সে কারণে হয়তোবা, আল্লাহ জানে। তাই যেটা বললেন, তাইও হ্যাঁ, আমার ওই যে একটু কাপড়ের ফ্যাসিনেশনটা থাকাতে স্যুট টুট যখন পরবো, টাই কোট, একটু মানে ওই একটা টাই 2 দিন পরা বা একটা স্যুট 2 দিন পরা ভাল লাগে না আর কি। একটু দামি হতে হবে সেটা না, আমার খুব যে বেশি দামি সব স্যুটগুলো আমি সেটা বলবো না, মিডিয়াম দাম বা কম এর মধ্যেও কিন্তু একটু চয়েস করে কেনার একটা অভ্যাস শুরু থেকে রয়ে গেছে। কালার ফ্যাসিনেশন আছে যে এই শার্টটার সাথে কি কালারের টাই পরবো, এই স্যুটটার সাথে কি কালারের টাই পরবো, সেই জন্য হয়তো বা একটু বেশি হয়ে গেছে আর কি। না, এটা তো ভালো, চমৎকার। তো অনেকেই আমাদের তো কালার ম্যাচিং বোঝে না, অনেকে কালার ঠিকমতো আমাদের লোকেরা চিনেও না। তো সেক্ষেত্রে আপনি একটা সুন্দর কালারের ব্যাপারে আপনার যে ফ্যাসিনেশন, আমার মনে হয় এটা থেকে আপনার কলিগরাও হয়তো কেউ ফলো করার চেষ্টা করবে, ইনসিস্ট হবে। তো আমরা একটু গানের প্রসঙ্গে আসি, যে আপনি আসলে গান করেন, তো আপনি কিভাবে এটা অনুপ্রাণিত হলেন গানের দিকে? আসলে না, ওই যে আপনি যেটা বললেন যে ভালো মন থাকা চাই, প্রত্যেকটা মানুষের জন্যই সেটা দরকার, মন থাকা দরকার। এর থেকেই ভালো লাগা চলে আসে, ভালো মন থেকেই। তো গানটাও আমার হলো ফ্রম ভেরি বিগিনিং, এটা আমাকে টানতো। আমি যখন প্রাইমারি স্কুলে, আমার মনে আছে
আমাদের চণ্ডীশ্বর স্কুলে। ওখানে আমার বড় ভাইদের সবাই, ওরা খুব ভালো ছাত্র ছিল, তো সেই জন্য সবাই স্কলারশিপ পেয়ে পেয়ে ক্লাস 5-এ, তো আমাদের একটা পরিচিতি ছিল বাড়ির। আপনার স্কুলের নামটা যদি আর দর্শকদের আবার বলেন, দেখা গেল আজকে আমাদের অনুষ্ঠানটা আপনার স্কুলের লোকজন যারা এখনকার ছাত্র তারা দেখবে, তারা খুশি হবে। আপনি ঠিক বলেছেন। স্কুল, আমার প্রাইমারি স্কুলটা হলো চণ্ডীশ্বর প্রাথমিক বিদ্যালয়, আচ্ছা, আর হাই স্কুল বাঙ্গুরি আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়। ওকে। তো চণ্ডীশ্বর যে স্কুলটার কথা বললাম, ওখানে আমার একটা টিচার ছিলেন, ওনার পুরো নামটা আব্দুল বাচ্চু ছিলেন, কিন্তু বাচ্চু স্যার বলতাম আমরা। জি। আমি তখন ক্লাস 1-এ কেবল স্কুলে যাই। তো ওই সময় আমাকে ডেকে নিয়ে উনি ওই আমার বাড়িতে একটা গানের পরিবেশ ছিলই বটে, ভাইয়েরা গান টান করতো দেখতাম। তো ওখান থেকে আমার সে আমলে আব্দুল জব্বারদের গান, বশির আহমদদের গান, বাঁশি বাজে ওই দূরে, তো ওইগুলো তখন হয়তো আমি উচ্চারণ ঠিক মতো করতে পারতাম না বা অর্থ তো বুঝতামই না। তো ওরা গান টান গাইতো, আমাকে ওই ডেকে নিয়ে, পড়া না পারলে বা এমনিও ডেকে নিয়ে উনি এখানে খুব করে ধরতেন, ধরে একটু চিমটি কাটতেন, যে গান গাইতে বলতেন। সেটাকে উনি বলতেন এই ভাষায় গান বলে, গান বলে। আমি বুঝতাম কি হচ্ছে আমার মধ্যে, মানে আমাকে উনি চিমটি কাটছে না, গান গাইলে উনি চিমটি কাটবে। তো ছোট মানুষ, আমি গান গাইতে লজ্জায় বোধ করতাম। তো ওই কাপা কণ্ঠে, কাদো কণ্ঠে, ওদিকে চিমটি খাচ্ছি, এদিকে আবার গান গাচ্ছে, বাঁশি বাজে ওই দূরে। তো গানটা থেকেই গেছে। তারপরে ওস্তাদের কাছে একটু শেখা, আর পরবর্তীতে এসে কলেজ লাইফে ও শেখা। স্কুলেও আমার অনেক কম্পিটিশন হয়েছে, সেখানেও আমি ফার্স্ট হয়েছি, আবার কলেজেও অনেক কম্পিটিশন হয়েছে সেগুলোর মধ্যেও। তো গান আমার বরাবরই কেন যেন আমাকে টেনেছে। আমার লেখাপড়া আর গান, এই দুইটা আমার পাশাপাশি ছিল, আর ধর্মকর্ম যা সেটা তো আছেই। আপনার কালচারাল অঙ্গনে আপনি বেড়ে ওঠা, আপনি বড় হয়েছেন, গানকে আপনি ধরে একটা সাধনারও বিষয়, একটা গান আপনি করেছেন। এটার সাথে আপনার পারিবারিক বা সামাজিক কোনো বিভেদ তৈরি হয়েছে কিনা কখনো? পারিবারিক তেমন হয়নি, সামাজিক তো আমাদের দেশে একটা আছে, আসলে গানটাকে একটু অন্য চোখে অনেকেই দেখে, কিন্তু আমি মনে করি না তা। আমি শুরুতেই যে মনটা বললাম, আপনি, গান মানুষের মনের কথা বলে, হৃদয়ের কথা বলে, গান অন্তরাত্মার কথা বলে, সৃষ্টিকর্তার আল্লাহ পাকের কথা বলে। গান আপনি যেদিকে নিয়ে যান, গানের বাণীগুলোকে আপনি দেখবেন যে আসলে মানবতা সেখানে নিহিত রয়েছে। আমরা অনেক রকম গান তো শুনি, কিন্তু প্রকৃত গান যেগুলো, সেগুলোর মধ্যে আমি যে কথা বললাম যে আসলে মন থাকতে হয়, মানবতা আছে, নিহিত আছে, মননশীলতা আছে, এবং মানুষকে আত্মশুদ্ধির একটা পথ সেখান থেকে সে খুঁজে নিতে পারে। সেই জন্য মানুষ কে কি বললো অতটা আসলে না মনে করে, মনে হয় তার সাধনাটা চালিয়ে যাওয়াই দরকার আর কি। আচ্ছা, গানের সাথে সাথে আপনি গান চর্চা করছেন, সেক্ষেত্রে আপনার পড়াশোনায় নিশ্চয়ই কোনো ব্যাঘাত ঘটে নাই গানের জন্য? আমাদের দেশে তো নর্মালি অনেকেই বলা হয় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেকেই যায় না, কারণ তার রেগুলার পড়াশোনায় কোনো ক্ষতি হয় কি না। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে আপনার ক্ষেত্রে তো সেটা হয়নি? আসলে একটা ছাত্রের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকা খুবই বাঞ্ছনীয়, না হলে তার মধ্যে একটা মনোটোনাস নেট চলে আসে। সামবডি হয়তো খেলাধুলা খেলবে, ফুটবল খেলে, ক্যারাম খেলে, ইত্যাদি ইত্যাদি, ক্রিকেট খেলতেই পারে। একটা টাইম তার বেছে নেওয়া দরকার, একটা প্ল্যানিং থাকা দরকার। সে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ক্লাস করবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ সে হলো পড়াশোনাটা তার মেইন থিম থাকবেই, পাশাপাশি একটু রিল্যাক্সের জন্য তার কিছু থাকা চাই। সেটা আইদার খেলাধুলা হতে পারে কিংবা গান হতে পারে। তো আমার মধ্যে সেই জিনিসটা ছিল। আমি দেখিনি আমার গানের জন্য যে আমার ডিস্টার্ব হয়েছে পড়াশোনায়, তা হয়নি কখনো। বরং আমি একটু গান সাধনা বা গানে না বসতে পারলেই মনটা একটু আনচান করতো, পড়াশোনাটাই একটু কেমন যেন মনে হতো একঘেয়েমি হয়ে যাচ্ছে, যে মনোটোনাস নেট যেটা বললাম, আমার মধ্যে সেটা বিরাজ করেছিল। আপনার প্রিয় শিল্পীদের একটা তালিকা যদি আমরা দর্শকদের জানাতে চাই। আমি তো নজরুল, স্টার্টিংটা আমার নজরুল সঙ্গীত ছিল। নজরুলের তো প্রিয় শিল্পী অনেক আছে। সে সময় সোহরাব হোসেন ছিলেন, তারপরে মোস্তফা জামান আব্বাসী, উনি তো সম্প্রতি মারা গেলেন। তারপরে নীলুফার ইয়াসমিন, ফেরদৌসী রহমান, ওনারাও আছেন। নজরুল সম্রাজ্ঞী যাকে বলি, ফিরোজা বেগম, ওনার তো প্রচুর কালজয়ী গান রয়ে গেছে। ওনারা আমার খুব পছন্দের শিল্পী। আমরা আপনার পছন্দের গানও শুনবো,
তার আগে আমরা আপনার একটু মূল পেশায় একটু ফিরে যাই। আপনি জি, জি। ব্যাংকার হিসাবে জি। আমরা যদি জানতে চাই আপনার কাছে যে দেশের বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় কোনো আপনি কী ধরনের পরিবর্তন আশা করেন? বাংলাদেশের এই মতো একটা ক্ষুদ্র অর্থনীতির দেশে এতগুলো ব্যাংকের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা? প্রশ্নটা আসলে জটিল। আমি ব্যাংকার হয়ে ব্যাংকের কথাগুলো বলা, আমি বলবো যে আসলে ব্যাংক তো অর্থনীতির চালিকা শক্তি। সেক্ষেত্রে ব্যাংক থাকা জরুরি। ব্যাংক থাকবে বলেই কিন্তু মানুষের কল্যাণ হবে। মানুষ বড় বড় বিজনেসম্যান তারা তো ব্যাংকের মাধ্যমেই কিন্তু ডেভেলপ হচ্ছে এবং হয়েছে। এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বর্তমান তো অর্থনীতি মন্দা, এই মন্দা অর্থনীতির বিশ্বের মধ্যে একটা টার্মোইল সিচুয়েশন বিরাজ করছে। সেই হিসাব চিন্তা করলে আসলে তো হবে না। কিন্তু ব্যাংক আমাদের অর্থনীতির একটা চালিকা শক্তি, সেই হিসাবে ব্যাংক থাকা দরকার, হওয়া দরকার। সেই হিসাবে এর স্কোপ অফ ওয়ার্কগুলোও বেশি হওয়া দরকার। কিন্তু ব্যাংক তো আসলে আমরা জানি যে আমানতকারীরাই আসলে ব্যাংকের প্রকৃত মালিক। কিন্তু সাম্প্রতিককালে আমরা যা দেখেছি ব্যাংক থেকে টাকা নিয়ে পাচার করা, জালিয়াতি, এই বিষয়গুলোকে আসলে আপনি একজন ব্যাংকার হিসাবে কিভাবে দেখছেন? না, এটা তো নিঃসন্দেহে ন্যাক্কারজনক ঘটনা যেটা আপনি বললেন। ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে, পালিয়ে যাবে, এবং আমানতকারীরা মূল যারা আপনার শেয়ার হোল্ডার তারাই ব্যাংকের প্রকৃত মালিক। এবং আর যারা হলো এই যে বললেন যে টাকা নিয়ে পালিয়ে যাবে বা ঋণ খেলাপি, ঋণ নিয়ে ঋণ দিবে না, এই কাজগুলো তো গর্হিত, যেগুলো ব্যাংকিং নর্মসে পড়ে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি লোন নেবেন আপনার ডেভেলপমেন্টের জন্য, যেটা আমরা বলি, আমরা লোন ডিসবার্স করি, কোনো একটা ফ্যাক্টরি করবে, কিছু করবে, সেটা থেকে কিন্তু সেটা রিটার্ন আসবে, আপনি সেটা ব্যাংকে ঠিক মতো পে করে দেবেন আপনার অংশটা। আচ্ছা, আপনি যেমন ব্যাংক থেকে যারা ঋণ খেলাপি হয়, টাকা মেরে দেওয়ার চিন্তা করে, ধরেন তাদের মনটা আসলে কেমন? যে এই যে আপনি একজন সুন্দর মন নিয়ে আপনি গান করেন, এইভাবে এই ধরনের কোনো প্র্যাকটিসে আপনাদের ক্লায়েন্টদেরকে নিয়ে আসা যায় কিনা? এটা তো আসলে যারা একটু ওই যে ব্যাংকের টাকা নিয়ে টাকা দিবে না মানসিকতা আছে যাদের, তারা কখনো এইরকম লাইনে আসবে বলে মনে হয় না আর কি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। তিনি একজন ব্যাংকার, একজন প্রকৌশলী, একই সঙ্গে তিনি একজন শিল্পীও। হাবিবুল্লাহ ভাই, আপনি দর্শকদের জন্য যদি আপনার পছন্দের কিছু গান, খালি মুখে যদিও, আপনি আমার উপহার দিতেন। ধন্যবাদ আপনাকে। আমি সব ধরনের গানই করি, আধুনিক, লালন গীতি, ফোক, তারপরে হলো নজরুল, রবীন্দ্র, এপার বাংলা ওপার বাংলা, সব ধরনের গানই আমার করা আছে এবং করি। তো এই মুহূর্তে আমার যেটা একটু মনে পড়ছে নজরুলের একটা গান, সেটা হলো, আপনি যেহেতু বলেছেন যে ওই যে সাজানোর ব্যাপারটা, একবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনাকে বলা হয়েছিল যে তুমি তোমার প্রিয়াকে কিভাবে সাজাতে চাও। প্রিয়াকে সাজাতে যে কত টাকা, নিশ্চয়ই টাকা পয়সা লাগবে, সোনা দানা গহনা মণিমুক্তায় দরকার পড়েই সাজাতে গেলে। আমি পড়েছি, আমার তো কিছু আভরণ দিতেই হয়েছে। তো উনি দেখেন কিভাবে সাজালেন, উনি লিখলেন, আমি একটু সুরেই বলি তাহলে। জি। মোরে প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল, করনে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা, বিজলি জেরিন
ফিতায় বাঁধিব, মেঘ রঙেলো চুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। বাহ, চমৎকার গাইলেন, খালি মুখে যদিও। প্রিয় দর্শক, আপনারা শুনলেন হাবিবুল্লাহ ভাইয়ের গান, অনেক ভালো লেগেছে, আসলে চমৎকার গান উনি। আমরা চাই ওনার উত্তরোত্তর সাফল্য, উনি ব্যাংকার হিসেবেও সফল, উনি শিল্পী হিসেবে একজন সফল, এবং আমরা পরবর্তীতে আরও কোনো আড্ডায় ওনাকে ডেকে আনবো, আমরা ওনার গান শুনবো। আমরা আজকের অনুষ্ঠানে বিদায় নেব ওনার একটি গানের মাধ্যমে। হাবিবুল্লাহ ভাই, আমাদের দর্শকদের আরেকটি গান উপহার দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। জি, আপনার কোনো ফ্যাসিনেশন আছে পছন্দের কিছু? আপনার পছন্দে আজকে আমরা শুনতে চাই। আচ্ছা, তাহলে একটা ফোক আঙ্গিকের একটা গান, একটু ভাবের কথা। ও যে আদর বোঝে না, ও যে মায়া জানে না গো, তার সাথে প্রীতি চলে না, না গো, তার সাথে প্রীতি চলে না। ও যে আদর বোঝে না, ও সে মায়া জানে না গো, তার সাথে প্রীতি চলে না, না গো, তার সাথে প্রীতি চলে না। যে বোঝে না আদর সোহাগ, দূরে রাইখো তারে, কাছে টানলে এক নিমিষে মনটা ভাঙতে পারে। ও গো ভালোবাসার মায়ার বাঁধন সে বুঝিবে না, শোনো ভালোবাসার মায়ার বাঁধন সে বুঝিবে না গো, তার সাথে প্রীতি চলে না, না গো, তার সাথে প্রীতি চলে না। ভুল করেও যদি কাউকে ভাবো মায়ার মানুষ, কথায় কথায় আঘাত দিবে, ধরবে তোমার দোষ। ওগো তার জন্য যা করবা তুমি মনে রাখো না, শোনো যার জন্য যা করবা তুমি মনে রাখো না গো, তার সাথে প্রীতি চলে না, না গো, তার সাথে প্রীতি চলে না। ও যে আদর বোঝে না, ও যে মায়া জানে না গো, তার সাথে প্রীতি চলে না, না গো, তার সাথে প্রীতি চলে না। বাহ, চমৎকার চমৎকার, সুন্দর বলছেন।